ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ, তোমাদের যে দুটো কোর পেপার রয়েছে CC13 এবং CC14। CC13-এর সাজেশন আমি আগেই দিয়ে দিয়েছি, আশা করি তোমরা এতদিনে দেখে নিয়েছো। CC14-এর সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এথিক্সে 3টে পার্ট আছে, ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন এথিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এথিক্স। তো তোমরা CC14-এ পড়বে ওয়েস্টার্ন এথিক্স। এখন ওয়েস্টার্ন এথিক্স থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 15 মার্কসের 2টো লিখতে হবে এবং 5 মার্কসের 5টা লিখতে হবে। তো এখন দেখো অনেক সময় কি হয় যে 15 মার্কসের মধ্যে কিন্তু 5 মার্কস থাকে, তো আলাদা করে আর 5 মার্কস তৈরি করার কোনো দরকার হয় না। তো সেইগুলো আজকে আমি বলে দেবো, তোমরা সেগুলোকে শুনে নেবে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি যে যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি আমার যারা পুরনো ছাত্রছাত্রী এবং নতুন ছাত্রছাত্রী সবাইকেই বলছি, যদি ভালো লাগে ক্লাসটা তাহলে একটা লাইক করবে। আচ্ছা, এখন দেখো প্রথমেই যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ ও আলোচ্য বিষয় আলোচনা করো। এই প্রসঙ্গে পরানীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য করো। এখানে দেখো এই যে ফার্স্ট পার্ট যেটা রয়েছে নীতিবিদ্যার স্বরূপ ও আলোচ্য বিষয় আলোচনা করো, এটা শুধু 5 মার্কসে আসতে পারে। আবার পরানীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য, এটাও কিন্তু আসতে পারে। তাহলে 5 নম্বরে কিন্তু এই দুটো কোশ্চেন আলাদা আলাদাভাবে আসতে পারে। এরপর দেখো নাম্বার 2তে রয়েছে উদ্দেশ্য অভিপ্রায় বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য করো। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু উদাহরণসহ আলোচনা করো। এই যে এখানে ফার্স্ট পার্ট যেটা রয়েছে মানে ফার্স্ট পার্ট, সেই পার্টটুকু মানে উদ্দেশ্য অভিপ্রায় বলতে কি বোঝো, এইটাও কিন্তু মানে 5 মার্কসে আসতে পারে। এই দেখো এইটা আমি বলছি, ঠিক আছে। আবার এরকম দিতে পারে যে উদ্দেশ্য এবং উদ্দেশ্য অভিপ্রায়ের সাথে শুধু পার্থক্যটা দিল, ঠিক আছে, যে উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। তো এইভাবে 5 মার্কস এগুলো আসতেই পারে। তা তোমরা কি বারবার করে 15 মার্কস করবে, আবার 5 নম্বরে তাহলে তো কাউন্টিংয়ে এ দেখো দুটোর মধ্যে অলরেডি আমরা 5টা কোশ্চেন পেয়ে গেলাম, কাজে এগুলো কি আবার আলাদা আলাদা করে লিখবো? সেই কারণে একটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে তোমরা নোটটা যখন বানাবে তোমরা এরকমভাবে বানিয়ে রাখবে যে এইটা আসলে যদি 5 মার্কস আসে আমি এতটা লিখবো। ওই অনেক সময় তোমরা বলো না যে ম্যাম বড় পড়ে রাখি, পরীক্ষা হলে আসলে ছোট করে দেবো, এইটা কিন্তু ভুল। তার কারণ আমাদের হাতে প্রথম কথা মানে সময়ের অভাব। এবার ওখানে বসে তোমাকে ভাবতে হবে কতটা লিখবো। এখন থেকেই মার্ক করে রাখুন, একটা কাজ যদি আমি সিস্টেমেটিক করি তাহলে তো কোনো অসুবিধা নেই। মার্ক করে রেখে দিলে যদি 5 মার্কস আসে এতটা লিখবো, যদি 5 মার্কস না আসে 15 মার্কস আসে তাহলে আমি এতটা লিখবো। এইটা ঠিক করে রাখো, তাহলে কাজটা কি অনেকটা এগিয়ে। হয়তো আমার কথা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। তো যাই হোক, নৈতিক মানদণ্ডের তত্ত্ব হিসাবে মনস্তাত্ত্বিক সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। কর্ম উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো, এইটা কিন্তু শুধু 5-এ আসতে পারে, ঠিক আছে। এই যে 3 নম্বরে যেটা বললাম এটা হয়তো বড়তেই আসবে, কিন্তু 4 নম্বরের এই যে ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টটা কিন্তু 5-এ দিলেও দিতে পারে। সেইভাবে করে যাবে যে কর্ম উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। এর সাথে কি রয়েছে যে কর্ম উপযোগবাদ ঠিকমতো মানলে এমন অনেক প্রবঞ্চনা, অসত্য ভাষণ, অন্যায় কাজ সমর্থিত হবে না যা কোনো সৎ ব্যক্তি সহ্য করতে পারেন না। এই বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট দেখো রয়েছে কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ফার্স্ট পার্টটাও কিন্তু 5 মার্কসে আসতে পারে। তারপর আছে কর্ম উপযোগবাদ অপেক্ষা নীতি উপযোগবাদকে কেন অধিকতর গ্রহণযোগ্য মতবাদ বলা হয়। নেক্সট হচ্ছে শাস্তির যৌক্তিকতা আলোচনা করো। প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। শাস্তির যৌক্তিকতা আলোচনা করো, যদি অন্য কোশ্চেন কমন পেয়ে যাও ফ্ল্যাট কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা অ্যাটেন্ড না করাই ভালো। হ্যাঁ, যদি প্রাণদণ্ড দিয়ে আলাদা করে কোশ্চেন আসে তাহলে অবশ্যই অ্যাটেন্ড করবে, এটা খুব স্কোরিং। কাজে প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কী কী এটা আলাদাভাবেও আসতে পারে, অনেক সময় আলাদাভাবেও আসে। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে নাম্বার 7 নীতিবিদ্যার স্বরূপ এবং আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করো।
মিলের মার্জিত বা সতত পরশুকবাদ বা উপযোগবাদ সবিচার আলোচনা করো। মিল কি বেনথামের সুখবাদের উন্নতি বিধান করেছে? তো এখানে মিলের উপযোগবাদ আসলেও কিন্তু একই কথা মাথায় রেখো, মানে ভুলবশত হয়তো খেয়াল করলে না, ওই জন্য আমি আবার রিপিট করলাম। এখন দেখো 5 মার্কসের কিছু কোশ্চেন তো আলাদা করে দিতেই হবে, তো আলাদা করে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখো। নৈতিকতার বিষয়ে প্লেটোর মত সংক্ষেপে আলোচনা করো। উদ্দেশ্যমুখী নৈতিকতা ও কর্তব্যমুখী নৈতিকতার মধ্যে পার্থক্য করো। প্লেটোকে অনুসরণ করে চতুর্বিধ মৌলিক ধর্মে আলোচনা করো। এখানে একটা কথা বলে রাখি যে নাম্বার 3 এর কোশ্চেনটা, কোশ্চেনটা একটু নতুনত্ব আছে এবং এটা 2023-এ কিন্তু এসে গেছে, তাও আমি এটা দিয়ে রেখেছি, জাস্ট এটা একবার দেখে রেখো। শর্তাধীন ও শর্তহীন অনুকার মধ্যে পার্থক্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে, যে কোনো দুটি অনৈচ্ছিক ক্রিয়া আলোচনা করো। নৈতিকতা সম্বন্ধে অ্যারিস্টটলের মত আলোচনা করো। কান্টের নীতি কর্তব্যবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। সংযত পরশুখবাদ কাকে বলে? শাস্তি সম্পর্কে প্রতিশোধমূলক মতবাদের দুটি রূপ আলোচনা করো। ভালো নৈতিক ও অনৈতিক অর্থের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নীতিক উপযোগিতাবাদের বিভিন্ন প্রকারগুলি কি কি? এখানে একটা কথা বলি, এই যে বলছি প্রতিশোধমূলক মতবাদ, শাস্তি থেকে জেনারেলি একটা কোশ্চেন আসবে, এইটা মনে হয়েছে এবছর হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট আসতে পারে, কিন্তু আমি বলে রাখছি সেটা হচ্ছে যে প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক এবং সংশোধনাত্মক। যখনই তোমাকে শাস্তির যৌক্তিকতা প্রমাণ করো এরকম কোশ্চেন আসে, তখন কিন্তু তোমাকে সবগুলোতে একটু একটু করে লিখতে হবে। তো সংশোধনাত্মক মতবাদটাও কিন্তু পড়ে রাখবে, শুধু প্রতিশোধাত্মক পড়ে যেও না, ওই মতবাদটাও কিন্তু একটু পড়ে রেখো। যদিও 2023-এ শাস্তি থেকে কোশ্চেন এসছে, তা সত্ত্বেও আমি বললাম যে একটু জাস্ট আইডিয়া, ভীষণ সোজা এগুলো, আইডিয়া রেখে যাবে। শোনো, যদি কমন না পাও ক্ষতি কার হবে? ক্ষতি তো তোমার হবে। যদি বাই চান্স, যদিও তোমরা জানো যে, তোমরা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো, তোমরা জানো যে মোটামুটি আমি যা দিই তোমরা তার থেকে কমন পেয়ে যাও। এখন দেখো 5টা লিখতে হবে, 8টা দেবে, 8টাই তো কমন পাওয়ার দরকার নেই, 5টা কমন পেলেই যথেষ্ট। 8টা নিয়ে কী করবে? বরঞ্চ ওটাতে আরও অসুবিধা হয়, ওটাতে মনে হয় কোনটা ছেড়ে কোনটা লিখবো, তার থেকে ভালোভাবে 5টা কমন পেলাম, আমার মনে হয় ওটাতেই বেশি ভালো, ওটাতেই শান্তি, তাহলে কি কনফিউশনটা তৈরি হয় না। যাই হোক, তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে, এবং যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করতে চাই, তাহলে তো তোমরা জানোই ফোন নাম্বার আছে, যোগাযোগ করবে।